এখনও আছে। আমি মনে করি যে ওনার রিয়েলাইজেশনটা আসা উচিত যে উনি কাদের দ্বারা ডিক্টেটেড হচ্ছেন বা কাদের পারপাস সার্ভ করার চেষ্টা করছেন। আপনি তো এখন যদি বলি আমরা ওনাকে সিম্বল অফ ইউনিটি হিসেবে কিন্তু বিএনপিও মেনেছে। ওনার কাছ থেকে অনেক বেশি আমাদের আশা ছিল। এখন আশাভঙ্গ, আশাহত হওয়ারও অনেকগুলো কারণ আছে। আপনি এখন এই কথাটা যদি বলেন বিএনপি কেন, হেফাজত বলেছে, সিপিবি বলেছে, বামপন্থী রাজনৈতিক দলগুলো বলেছে ডিসেম্বরের আগে নির্বাচনের কথা। আপনি বিএনপিকে সিঙ্গল আউট করছেন। আপনার ডিসেম্বরে যদি নির্বাচন হতে হয় তাহলে নিঃসন্দেহে আপনাকে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই কিন্তু শিডিউল ডিক্লেয়ার করা এবং সমস্ত কিছু আপনার দৃশ্যমান হওয়া উচিত আমি মনে করি। এটা একটা হিসেব ক্যালকুলেশনের ব্যাপার, তাই না? নির্বাচন কমিশন তো হঠাৎ করে বলবেন না ওট ছেড়ি তোর বিয়ে। তার আগে তো আপনার পান, চিনি, হলুদ যা কিছু আছে সব কিছু সম্পন্ন করতে হবে। তার জন্য আপনাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। ধর্ম নিয়ে রাজনীতি করেন, আমি উগ্রবাদের কথাটা বাদ দিলাম, তাদেরকে একটু হাইলাইট করানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায়, প্রশাসনে বলেন, পুলিশে বলেন, সিটি কর্পোরেশনে বলেন। হিজবুত তাহরির মতো জানবেন রাজনীতির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে নাকি প্রশাসক বসানো হয়েছে। কতটুকু সত্য আমি জানি না। হিজবুত তাহরির এই সরকার ক্ষমতা আসার পর হিজবুত তাহরির কিন্তু নিষিদ্ধ সংগঠন। হিজবুত তাহরির মনে করেন যে 2-3টা বড় বড় মিছিল করেছে, তারপরে যখন লেখালেখি হয়েছে যেটা একটা নিষিদ্ধ সংগঠন, তারপরে আমরা দেখলাম যে বায়তুল মোকাররমে তাদের উপরে পুলিশের লাঠিচার্জ হয়েছে। তার মানে কি রাষ্ট্রটা কি ঘুমিয়েছিল? প্রতিদিন আমরা দেখি হাজারো খবর, হাজারো তথ্য, হাজারো কথা, হাজারো ন্যারেটিভ। সেই ন্যারেটিভ, সেই গল্প আর কথার পেছনে থাকে মানুষের কথা। আর রাজনীতিবিদরা মানুষের জন্য, মানুষের স্বার্থ নিয়ে কাজ করেন বলে দাবি করেন। দিন শেষে সেই স্বার্থ, কথা কতটা মানুষের থাকে, কতটা জনস্বার্থের জন্য তারা আসলে কাজ করেন? রাজনীতিবিদরা আসলেই কি নিজেদের স্বার্থ, নাকি দেশের স্বার্থ, নাকি মানুষের স্বার্থ দেখার চেষ্টা করেন? সেই বিষয়গুলো আমরা খুঁজে দেখব, সেই ন্যারেটিভ ভাঙার চেষ্টা করব আজকের পোস্টে। আজ আমার সাথে রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব নাসিরউদ্দিন আহমেদ অসীম। আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। ভীষণ ব্যস্ত আমি জানি আপনি, সেই ব্যস্ততার মধ্যেই আমাদেরকে সময় দিয়েছেন। প্রথমেই যে বিষয়টি একটু জানতে চাই, আপনি আইনের মানুষ, কোন পরিচয়টাকে সামনে রাখতে চান? আইনের মানুষ অসীম নাকি রাজনীতিবিদ অসীম? ধন্যবাদ আপনাকে, এবং পোস্ট আমাকে আমন্ত্রণ জানিয়েছে সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা দেখছেন, দর্শক শ্রোতা যারা দেখবেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আইনের মানুষ আমরা সবাই, এদেশের 18 কোটি জনগণ সবাই কিন্তু আইনের মানুষ। আইনের অঙ্গনে আমার বিচরণটা, সো সেই দিক থেকে বলবো। আরেকটা জিনিস আছে যে পলিটিক্যাল আইডেন্টিটি, যেটা হচ্ছে যে রাজনীতিবিদ হিসেবে আমি এই মুহূর্তে, রাজনীতি কিন্তু আমার পেশা না। কোনো রাজনীতিকের পেশা রাজনীতি হওয়া উচিত না। প্রত্যেকের একটা ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি থাকা উচিত, আইডেন্টিক্যাল আপনার পেশা থাকা উচিত। যদি তা না হয়, রাজনীতি যদি আপনার পেশা হয়, তাহলে জনগণের কাছে একটা বিরূপ ধারণা জনগণের কাছে যাবে। সো আমি ওই গণ্ডি থেকে বেরিয়ে রাজনীতিটা করছি। পেশাটা, আমি একসময় ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম, অনেক কম বয়সে আমি ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। একটা পর্যায়ে এসে আমি মনে করি যে ছাত্র রাজনীতিতে আমি ইস্তফা দিয়েছি। আমি জাতীয় রাজনীতিতে কখনো প্রবেশ করিনি। আমি লন্ডনে চলে গেছি লেখাপড়া করতে। লেখাপড়া করে এসে এই দেশে আপনার আইন পেশায় নিজেকে নিয়োজিত করেছিলাম। মূলত 1/11/2007 সালের 1/11 যদি না আসতো, হয়তো বা আমি তত তাড়াতাড়ি রাজনীতিতে আবার সম্পৃক্ত হতাম না। আমি আমার পেশাটা যেটা, এই ধরনের একটা বিষয়। কিন্তু সেই কথাটা তো আছে যে রাজনীতিতে আসলে ভালো মানুষেরা আসেন না, সাধারণত আমরা সেটাই শুনে থাকি। নিজেকে আসলে ঠিক কি মানুষ হিসেবে কত পয়েন্ট দিবেন, যেহেতু আপনি রাজনীতি করছেন, যদিও আমরা জানি যে রাজনীতি সমাজ এবং রাষ্ট্র তৈরি করছে? আচ্ছা, আমাদের আইনের এইটি কিন্তু একটা কথা আছে, এ ম্যান ক্যানট বি জাজ অফ হিজ ওন কজ। সো আমি আমাকে বিচার করব না। আমার আমাদের দেশের জনগণ, আমার ক্ষুদ্র একটা, আমি খুব ছোট মাপের একজন মানুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতেও আমার খুব বড় অবস্থান না, বা আমি যে এলাকায় রাজনীতি করি কিংবা আমার যেখানে গ্রামের বাড়ি, সেখানকার লোকজন, জনগণ, তারা বিচার করবেন যে আমি কেমন ধরনের মানুষ। সো আমাকে মার্কিং, গ্রেডিং করা,
এটা ওনাদের উপরে, কিন্তু এটা সেলফ আমি অ্যাসেসমেন্ট পারবো বলেও না। একটা কথা আছে। সেলফ অ্যাসেসমেন্ট বলতে আমি এটুকু বলতে পারি যে আমার অ্যাসেসমেন্টের সঙ্গে আরেকজনের অ্যাসেসমেন্টের হয়তো মিলবে না, তবে আমি যে মানদণ্ড যেটা আছে, স্ট্যান্ডার্ড একটা মানদণ্ড একজন মানুষের থাকা উচিত, একজন রাজনীতিবিদের থাকা উচিত, একজন আইনজীবীর থাকা উচিত, সেদিক থেকে আমি যদি বলি আমি 100% পারফেক্ট থাকার চেষ্টা করেছি, মানে পজিটিভলি। কতটুকু পেরেছি সেটা আমি জানি না, এটা ঠিক বলতে সেক্ষেত্রে পারবো না। এই যে রাজনীতিতে আসা, আপনি বললেন যে সেই 1-11 সময় হঠাৎ করেই আপনি রাজনীতিতে আসলেন, না হলে তো গতিপথ অন্য না, কিছু হতো। রাজনীতিতে পুনরায় আমার আবির্ভাবটা আমি যদি বলি, তাহলে কাকে দেখে আসলে প্রথম রাজনীতিতে আসা, ছাত্র রাজনীতিতে রাজনীতি? প্রথম আসা আমার ছাত্র রাজনীতিতে প্রয়াত রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কারণ আমার শৈশবে ওনার সঙ্গে একদিনে 7 বার হ্যান্ডশেক করার সৌভাগ্য হয়েছিল। ওই সময় একটা ছিল কি, স্কুল উনি হয়তো চাইতেন না, কিন্তু স্কুলগুলোর একটা ছিল, স্কুল থেকে নিয়ে যেতেন, তারপরে স্কুলে আসতেন উনি, সেখানেও আবার হ্যান্ডশেক, তাহলে 2 বার হয়ে গেল। আমাদের বাসায় আর উনি যেখানে অবস্থান করতেন, উনি কিন্তু কক্সবাজার সার্কিট হাউসে থাকতেন না, উনি ওয়াটার বোর্ডের রেস্ট হাউস ছিল ওখানে থাকতেন, সেখানে হ্যান্ডশেক করার সুযোগ হতো। তারপরে দেখা গেছে বিকেলবেলা উনি আমাদের সাইকেল নিয়ে উনি সাইকেল চালাতেন, এরকম করে ডিনারের সময়, সেটাও ওই গেস্ট হাউসে আপনার ডিনারের টাইমে, এরকম করে আমার মনে আছে যে মোট 7 বার ওনার সঙ্গে একবার উনি ভিজিট করেছিলেন। পরিবারের মধ্যে কারা রাজনীতি করেছেন, মানে নাকি আপনি আসলে শুধুমাত্র পরিবারের থেকে না, রাজনীতি করছেন? আমাদের পরিবারে বলতে আমার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের খুব ভক্ত ছিলেন, আমার দাদা মুসলিম লীগ করতেন, না, তো সেদিক থেকে মিলিয়ে এক ধরনের একটা ইনফ্লুয়েন্স ছিল, কিন্তু সরাসরি সেভাবে সক্রিয় রাজনীতিতে কেউ ছিলেন না। আমার ছোট ভাইও রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, পরবর্তীতে সে চাকুরিতে জয়েন করেছে এবং ছাত্রদল করার কারণে তার চাকুরিও চলে গেছিল আওয়ামী লীগের সময়। সে না শুধু, আরও এরকম অনেকের চলে গেছিল, সেটা ভিন্ন জিনিস। আমার বাবা সবসময় কিন্তু আমাকে উৎসাহ যোগাতেন, আর আমার ভাইরা যারা বিদেশে থাকতেন তারা আমাকে অন্তত মানে রাজনীতির জন্য তো পয়সা চাঁদাবাজি বা কোনো কিছু কোনো কালে আমি ছিলাম না, এর মধ্যে কখনো ছিলাম না। আমি 1990 সালের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমাকে কেউ কখনো সচিবালয়ে 2 দিন বা 3 দিন, তাও সেটা মনে করেন যে কাজে, সরকারি কাজে যেতে হয়েছে। তো সেদিক থেকে যদি আমি বলি যে আমার স্ত্রী আমাকে অনেক উৎসাহ যোগাতেন, আমার শ্বশুর প্রয়াত আব্দুল মান্নান সাহেব তিনি আমাকে উৎসাহ দিতেন, উনি দেখেছেন, তাই না, আমি বিশ্ববিদ্যালয় তাহলে জীবনে আপনার জীবনে কোনো লাইসেন্স নেই, আপনার সম্পর্কে আসলে কোনো ধরনের যে রিউমার রাজনীতিবিদদেরকে নিয়ে থাকে সেগুলো কিছুই নেই, পুরোপুরি রাজনীতিবিদ তো হতে পারেনি, কারণ মানুষের চোখে তো রাজনীতিবিদ মানেই হচ্ছে আসলে একজন করাপ্টেড মানুষ। না, আমার মনে হয় এটা ঠিক না। আমি এটা কখনোই আপনার করি না, কারণ আমরা তো মুদ্রার একটা পিঠ দেখি, অন্য পিঠটা আমরা দেখতে পারি না। আপনি যেটা বললেন যে নেগেটিভের কথাটা, না, নেগেটিভটা কি হয়ে গেছে যে পলিটিশিয়ান মানে হলে গিয়ে কারাপ্টেড, পলিউটেড, আমার মনে হয় এই কথাটা ঠিক না। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কয়েক কোটি সমর্থক আছে, নেতা আছেন অনেক, সবার বিরুদ্ধে কি এ ধরনের অভিযোগ আছে? অভিযোগটা থাকবেই বিভিন্ন জনের বিরুদ্ধে। আপনি যখন কাজ করবেন, একটা জিনিস হয় কি, যে বেশি কাজ করে তার বেশি সমালোচনা হয়, এটাও কিন্তু বাস্তব। তার মানে কি এই আমি কাজ করি না কোনো, না, আমি কাজ তাই করি। বলে কি আমাদের কি করাপশনের যে পরিবেশ সেটা তো সবসময়ই আছে, আমরা তো দেখছি যে করাপশনটা আসলে না। হচ্ছে, সেই দুর্নীতি সব আমলেই হয়েছে, সব রাজনীতিবিদদের কপালেই সেই তকমা লেগেছে। কথাটা হয়েছে কি, আপনার যে ব্রিটিশ ঔপনিবেশিক যে শাসন ব্যবস্থা, তাই না, একটা প্রবাদ আছে যে ঘুষটার প্রচলনটা কবে হয়েছিল। তো আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হঠাৎ করে তার পিয়ন এসে বলল, স্যার আমির সাহেব ইজ ইটিং ঘুষ। তো উনি গিয়ে দেখলেন কি করছে, উনি কলা খাচ্ছিলেন, একজন ক্লায়েন্ট ওনার জন্য কলা নিয়ে এসছেন, আরও কী বোধ নিয়ে এসছেন, উনি বলেছিলেন ঘুষ ইজ গুড ফর হেলথ। তাই এটা মনে হয় যেন আমাদের মানে অস্থিগত মজ্জাগত একটা ব্যাপার হয়ে গেছে, ব্যাপারটা আসলে তা না। সেক্ষেত্রে এবার এখনকার প্রসঙ্গে আসে, সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থান শেষ হলো, আমরা দেখলাম নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে। নতুন বন্দোবস্ত বিষয়ে আমরা দেখলাম যে সব পক্ষ থেকে বলা হচ্ছে, আপনারা আলোচনায় বসেছেন, সংস্কার কমিটি গঠন করা হচ্ছে, অনেকগুলো বিষয়ে সংস্কার কমিটি গঠন করা হয়েছে, ঐকমত্য কমিশনের সাথেও আপনারা বসেছেন, কিন্তু ঐক্যমত্য হচ্ছে কি, এবং হলে সেটা কত জায়গায় ঐক্যমত্য হয়েছে এবং কোন কোন জায়গাগুলোতে হয়নি? আচ্ছা, আমরা তো আন্দোলন করেছিলাম 15 বছর সরকারের বিরুদ্ধে, ফেসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে। কেন করেছিলাম? ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য। 3টা নির্বাচন চলে গেছে, কখনো আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনার
সংসদ গঠিত হয়েছে 153 জনের। কখনো দিনের ভোট রাতে হয়েছে, আবার কখনো দেখা গেছে দামি নির্বাচন হয়েছে। তাহলে মানুষের কি এটা ছিল, আকাঙ্ক্ষাটা ছিল কি? জুলাই বিপ্লবের যারা ক্রেডিট নিতে চান তারা তো আপনার বলেছিলেন কি যে কোটা প্রথা বিলোপ হোক। কোটা কত ছিল? 10%, 15%, না হয় 5%, এটাই তো। কোটা প্রথা যদি বিলুপ হতো, মানে বিলুপ্ত যদি হতো, তাহলে কি হতো? আপনাকে কম্পিটিটিভ এক্সামে যেতে হতো। আপনি কি চাকরি পেতেন তার নিশ্চয়তা ছিল? আপনি যদি এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট না করতে পারেন, তাহলে না হলে 100 জনের জায়গায় এখন 85 জন মেরিট এইতে আসতেন, 15 জন কোটাতে আসতেন। আপনার কোটা যদি বিলোপ হয় তাহলে অতিরিক্ত 15 জন। কিন্তু আপনার তো দরকার, আপনার তো একজন না, 2 সহস্র, 2 লক্ষাধিক। কথাটা এটা। দ্বিতীয়, সরকার যদি মেনে নিত তাহলে আপনি কি করতেন? আপনার আন্দোলনটা কোথায় যেত? আপনাকে চিন্তা করা উচিত। তার মানেটা হচ্ছে যে এখন বলছে যে আমরা তো এই জন্য আন্দোলন করিনি। তাহলে আপনি 15 বছর আগে কখনো বলেছিলেন যে এই অন্যায়টা করছে সরকার, অমুকটা করছে সরকার? এ কারণে আমি বলছি যে এগুলো হচ্ছে যে ঘোলা পানিতে মাছ শিকার করা। আপনার মনে করেন যে ফেসিস্টরা যা করেছে এখনও মনে হয় যেন আমরা সে ধরনের দেখছি। অনেকটা ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে ফেলানোর মতো একটা অবস্থা। আমরা মনে হয় সেরকম একটা দিকে যাচ্ছি। আমি তো মনে করি যে যে সমস্ত সিদ্ধান্তগুলো, সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো নিয়েছে, যা কিছু করেছে, অন্তর্বর্তীকালীন কোনো সরকার করেনি। আপনি নিজেই দেখেন, জাস্টিস শাহাবুদ্দিন স্যার যখন ছিলেন উনি 3 মাসের মধ্যে নির্বাচন করেছেন। লতিফুর রহমান সাহেব, হাবিবুর রহমান সাহেব, সর্বশেষ আপনার ডক্টর ইফতেখার, যে 2008-এ যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওনারা নির্বাচন করেছেন। ওনাদেরটা হয়তো একটু সময় লেগেছে, সেটার একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল, 1/11-র কারণ ছিল, ভিন্ন বিষয়। কিন্তু তার আগে তো আমরা নির্বাচনগুলো হয়েছিল, সেগুলো খুব একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন না। বাংলাদেশের নির্বাচনের যদি আপনি বিশুদ্ধতার মানদণ্ডে বিচার করেন তাহলে সে 91 সাল, 96 সাল, 2001 সালের নির্বাচনগুলো অনেক ভালো ছিল। ওনারা যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা করতে পারেন, দেশ তো চলেছে, তাই না? পরবর্তীতে এসে কেউ না কেউ আপনার চিরস্থায়ী বন্দোবস্তের জন্য, এখন যে 11টা কমিশন সংস্কারের জন্য, সেগুলির কি আসলে এই মুহূর্তে প্রয়োজন নেই বলে আপনি মনে করেন? এগুলি তো আপনার একাডেমিক। আপনি আমাকে বলেন 10 মাসে কি হয়েছে? এগুলো একাডেমিক। দ্বিতীয় কথা, আচ্ছা ঠিক আছে, আমি বললাম সংস্কারটা হয়ে গেল, ওনারা যেটা বললেন সব কিছু হলো, তো পরবর্তীতে যারা সরকারে আসবে, বিএনপি আসলো, ধরেন জামাত ইসলাম আসলো, এনসিপি আসলো, XYZ যেই আসলো, সে এসে যদি বলে যে না আমি ওগুলি করব না, আমি ওগুলির রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেবো না, তখন আপনি কি করবেন? সংস্কার মনের ভেতর, এটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। আমি যদি নিজেকে নিজে সংশোধন না করি, আমার নিজের মধ্যে যদি রিয়ালাইজেশন না আসে, তাহলে কোনো সংস্কার কখনো কাজে লাগবে না। একটা উদাহরণ শুধু আমি দিই, আপনি আমাকে বলেন, আমাদের সময় বদরুদ্দোজা চৌধুরী স্যার আপনার প্রেসিডেন্ট ছিলেন। আওয়ামী লীগ একসময় মনে করেন যে বিচারপতি শাহাবুদ্দিন স্যারকে রাষ্ট্রপতি করেছিলেন। তার পরবর্তীতে আমরা দেখেছি ইয়াজউদ্দিন স্যার রাষ্ট্রপতি ছিলেন। আওয়ামী লীগের চুপ্পু সাহেব ছিলেন, আছেন। ওনার আগে স্পিকার হামিদ সাহেব ছিলেন। ওনাদের নিয়োগকর্তাকে পার্লামেন্টের নেতা কে ছিলেন? যেই দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তাদের নেত্রী বা নেতা, তারাই কিন্তু ওনাকে সিলেক্ট করেছেন। উনি ও জায়গাতে বসবেন যখন, তখন উনি ওনার নিয়োগকর্তার কথা চিন্তা করবেন। ক্ষমতা যদি আপনি প্রধানমন্ত্রী 10 রাখেন আর রাষ্ট্রপতিকে যদি 90 দিয়ে দেন, তাও রাষ্ট্রপতি মনে করবেন উনি শৃঙ্খলিত। ওই 90 ক্ষমতা দিয়েও উনি ওই 10কে ওভাররুল করবেন না। এটাই বাংলাদেশের মানুষের সংস্কৃতি, মজ্জাগত। এই আপনি একদিনে এই সংস্কার করবেন এটার কথা বলে আপনি এত সংস্কার, এগুলির কি দরকার আছে? বিএনপি কোথায় আপনার দ্বিমত করেছে? খুব একটা বেশি কি দ্বিমত আছে? 650-র মধ্যে বিএনপি 511টার মতো মনে করেন যে আপনার ঐকমত্য পোষণ করেছে। আমার কথা হচ্ছে যে কেন আপনার এই কথাটা আসছে? বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, আমি তো বলি সেপ্টেম্বর অক্টোবরে নির্বাচন হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিপি যে বলছে যে আপনারা সংস্কারে বাধা দিচ্ছেন। সংস্কারে বাধা দিচ্ছেন? সংস্কার কে আপনাদেরকে রাইট দিয়েছে করার? ওটা তো এক্সিস্ট করে না। আপনি তো এসছেন, আপনাদের কাউকে আমরা বিদায় করেছি কেন? নির্বাচনের জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। ক্ষমতায় যারা আসবে তাদের সবাইকে মিলে। আর বিএনপি তো আপনার বলেছে যে সরকার প্রতিষ্ঠান আগামীতে যদি সরকারে যাওয়ার সুযোগ হয়, মানুষ যদি দেশ সেবার সুযোগ দেয়, তাহলে আন্দোলনে যে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করব। তখন তারা সকলে মিলেই কিন্তু পার্লামেন্টে আপনার এগুলো এন্ডোর্স করতে পারবেন, এগুলিকে এনাক্ট করতে পারবেন। আপনার আজকে তো আপনার এই ধরনের কথা যে বিএনপি সংস্কার চাচ্ছে না, আপনি সংস্কার চাচ্ছেন,
সংস্কার করতে হবে, আপনি বলবেন যে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। আপনি তো ফেসিস্টের মতো কথা বললেন। বিচার চলতে হলে আপনার তো একিউজকে আপনার সুযোগ দিতে হবে। তার লয়ার এসে যদি সময় চায়, আপনাকে তাকে সময় দিতেই হবে। আপনি কি বিচার যদি 5 বছর 10 বছর ধরে চলে, আপনি কি তাহলে নির্বাচন দেবেন না? আপনার তো ওই ম্যান্ডেট নেই। আপনি যদি মনে করেন যে, আমি মাঝে মাঝে দেখি, আমার কাছে পছন্দের একজন মানুষ আপনার প্রেস উপদেষ্টা, উনি তো আপনার অনেক বেশি কনফিডেন্ট। আপনার প্রধান উপদেষ্টা এবং আপনার যে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, উনি তাদের থেকেও কয়েক ডিগ্রি উপরে, মানে ম্যান্ডেট সব দিয়ে দেওয়া হয়েছে, আপনি ইনডেফিনিট পিরিয়ডের জন্য ভাই চালায় যান, লেট দিস গভর্নমেন্ট কন্টিনিউ ইন পারপিচুইটি। ওনার অবস্থাটা হয়ে গেছে এরকম। না তো উনি যে কথাটাই বলছেন তার সাথে আপনার প্রতিক্রিয়াটা কি, যে সবকিছুর ম্যান্ডেট তো আসলে সরকার নিয়েই এসছে? মোটেও না, মোটেও না। জুলাই গণ অভ্যুত্থানের, জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা সাংবিধানিক না, কিন্তু এটাকে অসাংবিধানিকও বলেনি, কারণ রেফারেন্সটা দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ থেকে 10 মাস আগে যেটার বৈধতা দিয়েছিলেন, যে এই পারিপার্শ্বিক অবস্থা ছিল, যৌক্তিকতা ছিল, সেটা আজকে বিদ্যমান আছে আমি বলতে পারি না। আগামীকাল থাকবে বলতে পারবো না, 3 মাস পরে বলতে পারবো না। ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আপনি আজ থেকে 2 মাস পরে থাকবেন ক্ষমতায়, কে নিশ্চয়তা দিয়েছে আপনাকে? বাংলাদেশে কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হবে না আপনি কেমনে জানেন? আপনি জুন পর্যন্ত যেতে পারবেন আপনি কেমনে জানেন? এই অনিশ্চয়তার মধ্যে আপনি ঠেলে দেওয়ার কোনো কারণ নাই। আপনি আমাদেরকে তো মানে কি একটা, ওই আমি যে বললাম না যে মানুষ তো এরপরে একটা সময়, কি অনেকে বলেন কিন্তু খুব ঠাট্টা উপহাস পরিহাস করে বলেন, যে 10 মাসে কি উন্নয়ন হয়েছে? 10 মাসে গ্রামীণ উন্নয়ন হয়েছে। যদি দেখেন ক্যাটেগরিগুলি বলা যাবে কিন্তু, যেমন তাই না? না যেমন আপনি বলেন না যে এই যে কি গ্রামীণ, আদম ব্যাপারীদের প্রথম লাইসেন্সটা, একটাই লাইসেন্স হয়েছে, সেটা গ্রামীণ পেয়েছে। আপনার স্টারলিংকের সঙ্গে, এটা বাংলাদেশের কোনো পত্রপত্রিকা আমি দেখিনি, আমেরিকান 2টো পত্রপত্রিকায় এসছে, তারা বলেছেন যে বিদেশি স্টারলিংক যদি বাংলাদেশের কাউকে পার্টনার করে তাহলে 25% রেবেট পাবে। এবং তারা বলেছেন গ্রামীণের সঙ্গে কথা হচ্ছে, তার মানে গ্রামীণ টেলিকমিউনিকেশনস, নগদ বিকাশের মতো গ্রামীণ একটা লাইসেন্স পেয়েছেন। 25% গ্রামীণ ব্যাংকের মালিকানা সরকারের ছিল, সেটাকে 10%-এ আনা হয়েছে। মালিকরা 15% ওনাদের পকেটস্থ হবে। আপনার কর রেয়াত পেয়েছেন 666 কোটি টাকা এসেই। মামলা তো উঠে গেছে ওনার। 29 সাল পর্যন্ত এই ইনডেমনিটিটা নিয়েছেন। এগুলি কি অনৈতিক না? নেপোটিজম না? ওনার আত্মীয় স্বজন আর একটা ডিভিশন চিটাগং, বিশেষ করে উপদেষ্টাদের মধ্যে একটা অনেকজন আছেন আপনার, যাদেরকে মনে করেন যে নিয়োগ দেওয়া হয়েছে, ওনার গ্রামীণের লোকজনদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, ফেসিলিটির সুযোগ যা দেওয়া হয়েছে, মানে উন্নয়নটা কার হয়েছে? গ্রামীণ উন্নয়ন হয়েছে। তাহলে সেই উন্নয়ন ধরে থাকতেই কি আসলে নির্বাচন নিয়ে এক ধরনের দীর্ঘসূত্রিতার ছায়া দেখতে পাচ্ছেন এই সরকারের মধ্যে, যেখানে আমরা দেখছি যে সেনাবাহিনী প্রধানও বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিও বলছে যে ডিসেম্বরের আগে প্রয়োজনে নির্বাচন হোক, যেটা আমরা দেখলাম যে তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরের আগেই নির্বাচন দেন। তারপরেও ডিসেম্বর, মানে আমরা জাপান ট্যুরেও দেখলাম যে প্রধান উপদেষ্টা বললেন যে বিএনপি ছাড়া কেউ নির্বাচন চায় না ডিসেম্বরের আগে। উনি মিথ্যাচার করেছেন, চরম মিথ্যাচার করেছেন। ওনার প্রতি অনেক রেসপেক্ট আছে, এখনও আছে। আমি মনে করি যে ওনার রিয়েলাইজেশনটা আসা উচিত যে উনি কাদের দ্বারা ডিক্টেটেড হচ্ছেন বা কাদের পারপাস সার্ভ করার চেষ্টা করছেন। আপনি তো এখন যদি বলি আমরা, ওনাকে সিম্বল অফ ইউনিটি হিসেবে কিন্তু বিএনপিও মেনেছে। ওনার কাছ থেকে অনেক বেশি আমাদের আশা ছিল। এখন আশাভঙ্গ, আশাহত হওয়ারও অনেকগুলো কারণ আছে। আপনি এখন এই কথাটা যদি বলেন, বিএনপি কেন, হেফাজত বলেছে, সিপিবি বলেছে, বামপন্থী রাজনৈতিক দলগুলো বলেছে ডিসেম্বরের আগে নির্বাচনের কথা। আপনি বিএনপিকে সিঙ্গল আউট করছেন, আপনি আউট নাম্বার করে দিচ্ছেন, একঘরে করার চেষ্টা করছেন। কেন? বিএনপি রাইভাল হবে, তাই না? মার্কেটে বিএনপিরই কাটতিটা বেশি। আপনি যত লিঙ্গার করবেন, বিভিন্ন কারণে মনে করেন যে বিএনপির উপর অববাদ আসবে, বিভিন্ন বিষয় থাকবে, সব কিছু মিলিয়েই আপনার নেগেটিভটা, মানুষের সেন্টিমেন্টটাকে বিএনপির বিরুদ্ধে নেওয়ার চেষ্টা করছেন। কেন? কার স্বার্থে করছেন আপনি তো 1/11 পরেও কিন্তু ওই সময়ও রাজনৈতিক দল করতে চেয়েছেন, হালে পানি পান নাই। আপনি সংগঠন করার লোক না, আপনি এনজিও করতে পারেন, এটা মানুষের কথা। উনি তো বলছেন যে উনি এটা করার লোক না, তারপর উনি একটা সময় পর্যন্ত আছেন, তারপর উনি সেটা ছেড়ে চলে যাবেন। উনি তো বলেছেন। উনি আমাকে বলেন তো
15 বছরে উনি কি করেছিলেন? 15 বছরে উনি কোন কথাটা বলেছিলেন? বিএনপি ওনার পাশে দাঁড়িয়েছিল, আমাদের কাছে মায়া লাগতো। আমি নিজেও হাজিরা দিতে যেতাম, আমরা তো কম্পারেটিভলি ইয়াং, আমরা মনে করেন যে 1 তলা 2 তলা 5 তলা 7 তলা হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে উঠতে পারতাম। উনি তো 80 পর বৃদ্ধ, 80 বছরের উপরে, ওনাকে দেখতাম আপনার ওই যে সিঁড়ি বেয়ে 7 তলা 9 তলা পর্যন্ত আপনার বেয়ে বেয়ে উঠতে হতো। আমরা ওনার পক্ষে ছিলাম, বিএনপি ওনার পক্ষে ছিল, তাই না? উনি যখন নোবেল প্রাইজ উইন করলেন, বিএনপি সম্বর্ধনার আয়োজন করেছিল, কিন্তু উনি তো একটু ভিন্ন দিকে হাঁটছেন, তাই না? এটা মানে একটু সেক্ষেত্রে যেহেতু ভিন্ন দিকে তিনি হাঁটছেন, আমরা দেখলাম যে আপনাদের দল সাম্প্রতিক একটা প্রচারণায় নেমেছেন যে ইন্টারিম রিমেম্বার, নির্বাচন ডিসেম্বর। সেটা নিয়ে আপনারা কত শক্তিশালী ভাবে আসলে নামছেন, মানে এটাকে কি আসলে একটা আন্দোলনের দিকে নিয়ে যাচ্ছেন বা এটা তো শক্ত কর্মসূচির দিকে নিচ্ছেন? আমরা একটা জিনিস আমি মনে করি যে রাজনীতি তো বিভিন্ন ধরনের রেটরিক থাকে, গভর্নমেন্টের উপরে একটা প্রেশার দেওয়া বা বিভিন্ন কিছু আছে। আমাদের যেই বিষয়টা হচ্ছে যে সরকারকে স্পষ্ট করা যে আমার দলের নেতা তারেক রহমান সাহেব তিনি বলেছেন যে আমরা সহযোগিতা করে যাব, তাই না? ডিসেম্বরে যদি নির্বাচন দিতে না পারেন তখন ভিন্ন চিন্তা ভাবনা করবে বিএনপি সেটা করার মতো সক্ষমতা আছে কিনা এটা দেশের জনগণ। সেক্ষেত্রে কি আপনার কোনো কর্মসূচি, শক্ত কর্মসূচির কথা ভাবছেন? না, কর্মসূচি তো নিশ্চয়ই আপনার একটা পর্যায়ে তো আপনার আস্তে আস্তে 1 2, এটা তো আপনার 1 2 3 4 এভাবে হয় না। এটা দেখা গেছে 1 3 5 7 এভাবে চলতে পারে, বা 1 2 2 দুগুণে 4 4 4 আর 16 এমনও হতে পারে, জ্যামিতিকভাবেও হতে পারে, গাণিতিকভাবেও হতে পারে। এটা নির্ভর করবে ওনাদের কর্মকাণ্ডের উপরে। সেই কর্মকাণ্ড কতদিন পর্যন্ত, মানে কোন সময় পর্যন্ত আপনারা তাদের কর্মকাণ্ড দেখবেন আর কি? শেষ আপনার সময়টা ডিসেম্বরে যদি নির্বাচন হতে হয় তাহলে নিঃসন্দেহে আপনাকে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই কিন্তু শিডিউল ডিক্লেয়ার করা এবং সমস্ত কিছু আপনার দৃশ্যমান হওয়া উচিত আমি মনে করি। এটা একটা হিসেব ক্যালকুলেশনের ব্যাপার, তাই না? নির্বাচন কমিশন তো হঠাৎ করে বলবেন না ওট ছেড়ি তোর বিয়ে, তার আগে তো আপনার পান চিনি হলুদ যা কিছু আছে সব কিছু সম্পন্ন করতে হবে, তার জন্য আপনাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। আমি যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই তাহলে আমার মনে হয় যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই আনুষ্ঠানিকতা এবং তার আগে রোড ম্যাপটা দেওয়া। ওনারা বলছেন না ওনারা কেন জুনে করবেন নির্বাচন এটাও বলছেন না, ডিসেম্বরে কেন করবেন না সেটাও বলছেন না, বলছেন কি ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তার মানে কি ভেগ রেখে দিয়েছেন, মানে ডিসেম্বরের 1 তারিখও কিন্তু নির্বাচন হতে পারে ওনাদের কথায়, 2 তারিখেও হতে পারে, 15 তারিখেও হতে পারে, কারণ ওনারা তো ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলছেন উনি। আবার এটাও বলছেন যে জুনের একদিনও বেশি যাবে না। কোনটা এই মানে উনি তো আমাদেরকে একটা এটাকে কি বলে সেলস গিমিক বলে একটা কথা আছে, মার্কেটিং করার একটা আছে, তাই না? ওনার একটা আর্টটা হচ্ছে যে এইরকম। তো আমি এখনো আশাবাদী যে উনি যেহেতু বলেছেন ডিসেম্বর থেকে, তার মানে ডিসেম্বরের 1 থেকে 3 তারিখ 5 তারিখ 7 তারিখ অ্যাটলিস্ট 16ই ডিসেম্বর বিজয় দিবসের আগেও বোধহয় নির্বাচনটা হতে পারে। সংস্কারের কথা হচ্ছে নানা পর্যায়ে, আপনাদের দল থেকেও কিন্তু আমরা জানি 31 দফা সংস্কারের আলাপ হয়েছিল, কিন্তু নিজের দলের সংস্কারের বিষয়টি কতদূর? প্রথম একটু বলে নিই আমি, যেমন 31 দফার সংস্কারটা কোথা থেকে এসছে, এটা তো 2016 সালে বেগম খালেদা জিয়া, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ম্যাডাম, উনি কারাগারে যাবার আগেই ভিশন 2030 একটা ডেক্লারেশন দিয়েছিলেন, তার মধ্যে কিন্তু সংস্কারের প্রথম প্রস্তাবগুলো এসেছিলেন। 2022 সালে জনাব তারেক রহমান সাহেব দিয়েছিলেন, তখন 27 দফা ছিল। পরবর্তীকালে সেটা এনহ্যান্স হয়েছিল 31 দফা, যে অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা যুগপৎ আন্দোলনের সঙ্গে ছিল বা বিএনপির অ্যালাই হিসেবে ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলে 31 দফা আপনার প্রণয়ন করেছেন সংস্কারের। আজকে যারা সংস্কারের কথা বলছেন তারা কি আপনার 2016 সাল 2022 সালে এগুলি বলেছিলেন? কোটা নিয়েছিলেন সবাই, চাকরিটা আমার চাই, তাই না? কি একটা কবিতা ছিল, যাই হোক নামটা আমি ভুলে গেছি। চাকরিটা পেয়ে গেছি আমি, বেলা শুনছো? হ্যাঁ বেলা, হ্যাঁ তো বেলা হাসিনা আমার চাকরিটা চাই, অবস্থাটা ছিল এটা। কেউ কোনোদিন বলেননি এই সমস্ত কথা। দেখেন আজকে গতকালকেই আপনার সুপ্রিম কোর্টের জাজেস নিয়োগ হবে, বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা জাজ হবার জন্য এই করবেন। এটা কিন্তু বিএনপির দাবি ছিল এবং সেটা কিন্তু গেজেট নোটিফিকেশন হয়ে এসছে। কিন্তু বিএনপি সেপারেট সেক্রেটারিয়েট করার কথা বলেছেন। জাজ নিয়োগে আপনার দল দাস কেউ যেন জাজ না হতে পারেন, রিগার্ডলেস অফ এনিওয়ানস পলিটিক্যাল আইডেন্টিটি। যার একাডেমিক এক্সেলেন্স আছে, যিনি প্রফেশনাল, যিনি ফুল টাইম প্র্যাকটিশনার,
তারাই জাজ হওয়া উচিত। এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন 2011 সালে তিনি এগ্রি করেছিলেন এই কথাগুলো, তখন উনি কিন্তু বলেছিলেন, উপলব্ধি করেছিলেন, এবং সেটার কিন্তু আমি রিফ্লেকশনটা দেখেছি এই 31 দফার মধ্যে। এরকম কিন্তু অনেক কিছুই আছে। আপনার ক্ষমতার ভারসাম্য, পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পরপর 2 মেয়াদ হতে পারবে না, বিভিন্ন কিছু আছে। আজকে যারা মৌলিক সংস্কার, এগুলি তো মৌলিক সংস্কার না। সংস্কারটা কি বাংলাদেশের জনগণ তো বোঝে না। রাজনৈতিক দলের মধ্যেও তাহলে সংস্কার কি জনগণ বোঝে না। আমার দলের হ্যাঁ, আপনি তো এসছেন, আমি ওটাই বলছি। আপনি যখন রাষ্ট্রের সংস্কারের চিন্তা করতে পারবেন তখন কিন্তু আপনার দলের সংস্কার না করে আপনি সেটা করতে পারবেন না। কিংবা রাষ্ট্রের সংস্কারে যদি আপনি কমিটেড থাকেন তাহলে অটোমেটিক দলের সংস্কারটাও কিন্তু হয়ে যাবে। আমার দলের নেতা জনাব তারেক রহমান সাহেব এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের কিন্তু এখন জেলা কমিটিগুলো হচ্ছে যে এগুলো কিন্তু সব ভোটাভুটিতে হচ্ছে। কিন্তু এই ভোটাভুটিতে যারা নির্বাচিত হবেন তারাই কিন্তু আপনার দলের চেয়ারপারসন নির্বাচিত করবেন। দেখেন, একটা কথা বলা হয়, আমাদের ম্যাডামের সঙ্গেও কিন্তু আপনার চেয়ারপারসন যখন উনি ছিলেন তখন কিন্তু প্রার্থী ছিল। এখন বাস্তবতাটা, আমি একটা কথা বলি, বাস্তবতাটা হচ্ছে কি যে আপনি বিচার বিভাগের স্বাধীনতার কথা আমরা বলি। আমি যদি একটা উদাহরণ দেই, আপনি যত স্বাধীনতার কথাই বলেন, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেবের সমন্বয়ে আপিল বিভাগ মাজদার হোসেন মামলায় আপনার সেপারেশন অফ জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি সমস্ত কিছু বলেছেন। কিন্তু একজন বিচারক যখন ঢাকা কালেক্টরেটে থাকেন, সিএমএম আদালতে থাকেন, জাজেস সেশনস কোর্টে থাকেন, ওনারা সবসময় না আপনার সরকারের উপরে মুখাপেক্ষী থাকেন। কীরকম? যে এইটা যদি না করি তাহলে বোধহয় আমাকে ট্রান্সফার হয়ে যেতে হবে, আমাকে ট্রান্সফার হয়ে গেলে আমার বউ বাচ্চা নিয়ে মফস্বলে যেতে হবে, আমার ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছে, আমার এখানে ঢাকায় বাসা পাচ্ছি, আমি গাড়ি পাচ্ছি, আমি টেলিফোন পাচ্ছি, আমি এই সুযোগ সুবিধা কেউ হারাতে চায় না। তখন কি হয়, নিজের ভেতর থেকে নিজেকেই উনি পরাধীন করে ফেলেন। তো এই যদি অবস্থা হয় তাহলে আপনি স্বাধীনতা দিয়েও কাউকে স্বাধীনতার স্বাদ ভোগ করাতে পারবেন না। ঠিক তেমনটাই আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী বেগম খালেদা জিয়া এই পার্টির চেয়ারপারসন হয়েছিলেন। কিভাবে হয়েছিলেন? ম্যাডাম কি রাজনীতি করেছিলেন? আব্দুল সত্তার সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পরে উনি সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি বিএনপির চেয়ারম্যান হলেন। ম্যাডামকে নিয়োগ দেওয়া হলো ভাইস চেয়ারম্যান হিসেবে। কিন্তু দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে একজন গৃহবধূ, একজন বিধবা মহিলা রাজনীতিতে এসেছিলেন সিম্বল অফ ইউনিটি হিসেবে। উনি কি ভুল করেছিলেন? উনি তো এই দেশের তো যে সংসদীয় গণতন্ত্র এবং 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, দালালি করেননি। উনি তো আপনার পরীক্ষা, মানে আপনার যুধিষ্ঠিরের মতোই কিন্তু উনি ওনাকে প্রতিষ্ঠিত করেছেন, বাংলাদেশের মানুষের জন্য লড়াই করেছেন। তো তাহলে সেখানে আপনার দলের মধ্যে গণতন্ত্র আছে টু হোয়াট এক্সটেন্ট? লোকাল নেতারা যারা, তাদের ক্ষেত্রে আপনি গণতন্ত্রটা আপনি এই করতে পারবেন। কিন্তু আপনি উপরের দিকে আপনি হয়তো আমাকে বলবেন যে আপনি তো তাহলে সে পুরনো গতানুগতিক এর কথা বলছেন। তো আমি বললাম যে ঠিক আছে, আমার ম্যাডামও প্রার্থী হলেন, আমিও প্রার্থী হলাম, ভোটটা কাকে দেবে আপনিই বলে দেন, আপনি কাকে দিতেন, তাই না? খুব সহজ হিসেব। তাহলে ধরলাম যে সেই গণতন্ত্রের চর্চা আসলে আপনি যিনি নেতৃত্বে থাকবেন ধারেও কাটে ভারেও কাটে টাইপের মানুষকে আসলে নেতৃত্বে থাকবেন, কিন্তু হ্যাঁ সারা পৃথিবী জুড়ে। কিন্তু ধরেন এই যে 33% একটি রাজনৈতিক দলে 33% নারী থাকতে হবে, সেটার চর্চা কোথায় বিএনপিতে এবং নেতৃত্বে নারীর ক্ষমতায়নটি কোথায়? আমি ধরলাম যে খালেদা জিয়া আসলে চেয়ারপারসন হিসেবে একজন নারী হিসেবে আপনারা রাখছেন, কিন্তু একেবারে পুরো রাজনৈতিক দলটির মধ্যে আসলে নারীর ক্ষমতায়ন কতটা হয়েছে? আমি আপনাকে বলি, 33% যে কথাটা বলা আছে সেটা আরপিওতে আপনার সংশোধন এনে এই কথাটা বলা হয়েছে, কিন্তু এটা এখনো ইট হ্যাজন্ট বিন গিভেন লিগ্যাল এফেক্ট। একটা জিনিস আছে যে বিদেশিদেরও একটা কিন্তু চাপ আছে বা বিদেশিদের একটা পরামর্শ আছে, কিন্তু এই 33% নারীর যে এইটা আমাদের দলের মধ্যে দেখেন, আমাদের বিএনপির মনে করেন যে 6টা বিভাগের মধ্যে 3টা বিভাগের সাংগঠনিক সম্পাদক কিন্তু মহিলা বিএনপির। তার মানে কি 50%, 33% না 50%। এখানে আর অনেক সম্পাদক আছেন দলের, তাই না? এটা পর্যায়ক্রমে হবে, আপনি একদিনে চাইলেই কিন্তু আপনি পাবেন না। আমরা যে বলি যে অনগ্রসর অংশ, এখন নারীরা যদি সরাসরি মনে করেন, যেমন আমার ওয়াইফ, তার বাড়ি নবাবগঞ্জ, তার বাবা নবাবগঞ্জ থেকে রাজনীতি করেছেন, এমপি হয়েছেন 4 বার। আমার ওয়াইফকে সবাই বলে, কিন্তু সে রাজনীতিটা করতে চায় না। তার এলাকায় কিন্তু অনেক ভালো অবস্থান আছে। আমাদের দলের যদি কোনো প্রার্থী হয় তাহলে আমি নিজে বিশ্বাস করি, আমি মানে ওই যে আমার স্ত্রী বলে আমি বলছি না, আমার দলের অনেক স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা বলেন, আমি দেখা করতে গেলে ওনারা বলেন আমার ওয়াইফের কথা, ও কেন যায় না, ও আসলে নেক্সট টাইম ওরে
মানে বকাবকি করব। তো এখন যদি কেউ নিজে থেকে না আসেন, নারীরা যদি নিজের থেকে না এগিয়ে আসেন, আপনি তাহলে কিভাবে এই করবেন? এটা আমি সবার ক্ষেত্রে বলছি কিন্তু। আচ্ছা, তার মানে নারীরা তাই না? এগিয়ে আসছে না বলে আপনি না, দাবি না, না, করছেন? অনেক জায়গায় আসছে না কিন্তু। সেক্ষেত্রে নারী সংস্কার কমিশনের আলাপটা একটু আসে। নারী সংস্কার কমিশন যেটি হয়েছে এবং যে প্রতিবেদন দেওয়া হয়েছে নারী সংস্কার কমিশনের, সেখানে আমরা দেখলাম যে একটা তুমুল আলোচনা হলো, নানা রকমের এবং সমালোচনা হয়েছে, বিতর্কিত বিষয় বিতর্কিত। আচ্ছা, আপনিও মনে করেন যে এটা বিতর্কিত? নিঃসন্দেহে আমি যতটুকু দেখেছি, আমি মানে ভাষা আমি দেখেছি। I didn't go into details because I did not take any interest. I was not keen at all. আমি এই সংস্কারগুলো যে সমস্ত কথাবার্তা হচ্ছে, আমি তো মনে করি যে এগুলি মনে করেন যে মূল ইস্যু থেকে মানুষকে ভিন্ন জায়গায় নেবার জন্যে কিংবা কাউকে ব্লেম করার জন্যে। আপনি এমন একটা প্রশ্ন করবেন যেটার উত্তর কেউই জানে না, আর প্রশ্নকর্তা যিনি তিনি নিজেও জানেন না। আপনি এমন একটা প্রশ্ন করে বসলেন, তাই না? না না, আপনার এই ধরনের আছে তো, আপনার অনেক আছে যে আপনি যদি বলেন যে আমি একটা গল্পের কথা বলি, তুমি যদি পারো এই 500 টাকা তোমার। প্রশ্নটা আমি করলাম, আপনি উত্তরটা দিয়ে দিলাম 500 টাকা। আপনি বললেন এখন আমাকে এই প্রশ্নটা, অন্য আরেকটা প্রশ্ন করবেন, সেখানে মনে করেন যে আমি উত্তরটা দিয়ে দিলাম 500 টাকা। শেষ পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থা হয়ে গেল, প্রশ্নটা করা হলো, আপনি উত্তরটা দিতে পারলেন না, আপনি পাল্টা উত্তরটা আমাকে দিতে বললেন, প্রশ্নটা আমি পারলাম না। তো কথা ছিল আপনি পারলে 500 টাকা দেবেন, আমি যদি না পারি আমি 200 টাকা দিব। তো আপনি পারেন নাই, আপনি আমাকে দিলেন 500 টাকা, আমি পারি নাই, আমি বললাম যে এই নেন আপনি 200 টাকা। এটা এই ধরনের একটা গল্পের মতো হয়ে গেছে। কোন জায়গাটাকে আপনার কাছে এরকম গল্পের মতো মনে হচ্ছে? গল্পের মতো হচ্ছে যে আপনার এগুলি প্র্যাকটিক্যাল না, এটা তো পার্লামেন্ট ডিসাইড করবে, রাজনৈতিক দলগুলো সংসদে আলাপ আলোচনা করে ডিসাইড করবে। আপনি মনে করেন যে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট আপনার কতদিন ধরে চলবে? আপনার ম্যান্ডেট কোথায় ছিল? আপনি এত কিছুর কথা বলছেন, এত সংস্কারের কথা বলছেন, এটা তো 5 বছরের রাজনৈতিক দলগুলোই পারে না। আমরা তো স্বাধীনতার 54 বছরের মতো হয়ে গেছে, আমরা তো সব মিলিয়ে পারিনি। আপনি বলতে পারেন ভুলভ্রান্তি রাজনৈতিক দলগুলোর ছিল, কারো ক্ষমতা কুক্ষিগত করা বা লোভ লালসা, বিভিন্ন বিষয় ছিল, দুর্নীতি ছিল, অনেক কিছু ছিল, সব কিছু মিলিয়ে তারপরেও দেখা গেছে যে রাজনীতিবিদরাই যা কিছু কল্যাণকর করেছে, বাকি যারা এসছে তারা নিজেদেরটা করেছেন। আপনি যদি আমাকে বলেন 1-11 সরকারের সময় দুর্নীতির ইন্ডেক্স কিন্তু রাজনৈতিক সরকারের ইন্ডেক্স থেকে কিন্তু কম ছিল। আপনি যদি বিশ্বাস না হয়, আমি দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে বলবো টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে যান। 2007-2008 বাংলাদেশের দুর্নীতির সূচক কোথায়? তার আগে বিএনপি 2006 সাল পর্যন্ত ক্ষমতা ছিল, তখন দুর্নীতির সূচক কোথায়? তারপরে আবার আওয়ামী লীগ এসছে, তখন দুর্নীতির সূচক কোথায়? তখন তো রাজনীতিবিদরা ছিলেন না। আমি শুধু মোটা দাগে একটু বলে দিই, 1.9 তত্ত্বাবধায়ক সরকারের 2 বছরের সময় ছিল, বিএনপির সময় 2.7 ছিল। আপনি 10-এর মধ্যে যে যত বেশি পাবে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো 9.9, সুইডেন বলেন, নেদারল্যান্ড বলেন, ডেনমার্ক বলেন, তারা থাকে 9.9। আমরা খারাপ জায়গায় এসে 2.7 পর্যন্ত ছিল বিএনপির সময়। আওয়ামী লীগের সময় সেটা আবার 2.1 হয়েছে, কিন্তু তার আগে ওই তত্ত্বাবধায়কের 2 বছর 1.9-এ নেমে এসছে। তো তাহলে আপনি কি সে সময় কিন্তু, তার মানে কি দুর্নীতির ইন্ডেক্সে আপনি যত নিচের দিকে থাকবেন, তার মানে দুর্নীতির মাত্রাটা তত বেশি হয়েছে। আচ্ছা, আমরা একটু আগের জায়গায় ফিরি। সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে দেখছি যে ধর্মীয় উগ্রবাদ রাজনীতিতে ভীষণ রকমের প্রকাশ্যমান। সেই জায়গায় একটু জানতে চাই যে বিএনপির চিন্তা কি এই বিষয়টা নিয়ে, এবং এই ধর্মীয় উগ্রবাদকে ঘিরে নানা ধরনের মব হচ্ছে, নানাভাবে মানুষজনকে হেনস্থা করা হচ্ছে, এবং ধর্মীয় উগ্রবাদ যে রাজনীতি সেটিও খুব প্রকটভাবে প্রকাশ্য হচ্ছে। বিএনপি স্ট্যান্ড কি এই জায়গাতে? এই জায়গাতে বিএনপির স্ট্যান্ডটা হচ্ছে যে, আমি একটা কথা বলি, বিএনপি কখনো উগ্রবাদকে প্রশ্রয় দেয়নি। আপনার জঙ্গিবাদ, আপনি যে ইসলামী এক্সট্রিমিস্ট যারা ছিল, যে বাংলা ভাই থেকে আরম্ভ করে আপনার আব্দুর রহমান থেকে আরম্ভ করে, তাদের কিন্তু ফাঁসি হয়েছিল, বিচার হয়েছিল কিন্তু বিএনপির জোট সরকারের সময়। এটাই কিন্তু বাস্তবতা, এটাই কিন্তু আপনার, হ্যাঁ আপনি বলতে পারেন যে উত্থান হয়েছিল না, উত্থান হয়েছে এই কথাটা বলা হয় যে 2001 থেকে 2006-এর মধ্যে, এটা ঠিক না। 1999 সালে 76 কেজি বোমা উদ্ধার হয়েছিল গোপালগঞ্জ থেকে। উদীচীর বোমা হামলা হয়েছিল 98 সালতে। 99-তে গাজীপুরে আপনার চার্চ এবং সিনেমা হলে বোমা বিস্ফোরণে নিহত হয়েছিল। অর্থাৎ 1996 সালের পর থেকে 99 সাল পর্যন্তই কিন্তু বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। আর বিএনপির পরে যেটা হয়েছিল, বিএনপি 2001 থেকে 2006-এর মধ্যে, সেখানে যা কিছু ঘটেছিল তাদের কিন্তু বিচার
তাদের জেলে নেওয়া, তাদের ফাঁসি, সমস্ত কিছু কিন্তু বিএনপি করেছিল। সো বিএনপি উগ্রবাদকে কখনোই প্রশ্রয় দেয়নি, আইনের আওতায় এনেছে। এখন আসুন, আমরা একটা জিনিস দেখছি যে এই সরকারের মধ্যে এক ধরনের প্রবণতা লক্ষ্য করা গেছে। উপদেষ্টারা বলতে চাচ্ছেন যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, আমি উগ্রবাদের কথাটা বাদ দিলাম, তাদেরকে একটু হাইলাইট করানোর চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় প্রশাসনে বলেন, পুলিশে বলেন, সিটি কর্পোরেশনে বলেন, হিজবুত তাহরির মতো জানবেন রাজনীতির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকেও নাকি প্রশাসক বসানো হয়েছে। কতটুকু সত্য আমি জানি না। হিজবুত তাহরির এই সরকার ক্ষমতা আসার পর, হিজবুত তাহরির কিন্তু নিষিদ্ধ সংগঠন। হিজবুত তাহরির মনে করেন যে 2-3টা বড় বড় মিছিল করেছে, তারপরে যখন লেখালেখি হয়েছে যেটা একটা নিষিদ্ধ সংগঠন, তারপরে আমরা দেখলাম যে বায়তুল মোকাররমে তাদের উপরে পুলিশের লাঠিচার্জ হয়েছে। তার মানে কি রাষ্ট্রটা কি ঘুমিয়েছিল? রাষ্ট্র তার মানে পৃষ্ঠপোষকতা করছে আপনার এই ধরনের ধর্মীয় উগ্রবাদ, উন্মাদনা নিয়ে যারা রাজনীতি করতে চান বা ধর্মকে ব্যবসা হিসেবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চান, সেই ধরনের একটা অবস্থার মধ্যে বাংলাদেশ যাচ্ছে। কেউ কেউ দেখা গেছে 71কে বিতর্কিত করার চেষ্টা করছেন, 24কে উপরে তুলে দিচ্ছেন। আপনি আপনার অস্তিত্বকে অস্বীকার করা মানেটা কি? কারা করছে সেটা? যারা ধর্ম নিয়ে ব্যবসা করেন, যারা ধর্ম নিয়ে রাজনীতিটা করেন, তারাই কিন্তু সেটা করার চেষ্টা করেছে। তাহলে কি হবে? ধর্মীয় উন্মাদনা, উগ্রবাদটা আমি মনে করি কম্পারেটিভলি এখন বেড়ে যাচ্ছে বা বেড়ে যাবে। এই সরকারের মধ্যে অনেক অভিযোগ আপনি বলছেন, অনেকেই বলছেন। সেক্ষেত্রে এই সরকারের হাত ধরে জুলাই হত্যার বিচার এবং মানবতা বিরোধী অপরাধের বিচার কতটা হবে বলে আপনি মনে করেন? দেখুন, 10 মাসের মতো চলে গেছে, আমরা কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি দেখিনি। কয়েকদিন আগে আমি দেখেছি, 2-3 দিন আগে সম্ভবত, শেখ হাসিনা সহ আরও কয়েকজন আসামি, তাদের বিরুদ্ধে আপনার ট্রাইব্যুনাল আপনার নোটিশ জারি করেছেন। এটা এতদিন পরে আমরা দেখতে পেয়েছি। আমরা কিন্তু বিএনপি কিন্তু দাবি করেছিল যে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হোক। সপ্তাহ 2 আগে ট্রাইব্যুনাল আরেকটা বাড়িয়েছেন, কিন্তু যে তদন্ত কার্য বা আপনার ডাকা, নোটিশ দেওয়া, এগুলি খুব একটা বেশি কিছু হয়নি। এটা কবে হবে আমরা কেউ বলতে পারবো না। আপনিও মনে করেন যে বলতে পারবেন না, আইনজীবী হিসেবে আমিও বলতে পারছি না, বা আইন পেশায় অন্যরা যারা জড়িত আছেন তারাও বলতে পারবেন না। আমরা এই যে বিচার কার্য, যে জুলাই অভ্যুত্থানে, আপনি বিচারের কথা বাদ দেন, জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের খোঁজখবর কি রেখেছে এই সরকার? আহত যারা হয়েছেন, আপনি কি জানেন যে তাদের মধ্যে কয়েকজন সুইসাইড করতে চেয়েছেন? তো তাহলে আমি বলছি যে এগুলো তো শুধু দেখানোর কাজ। আর জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত, এটা আমি বিশ্বাস করি না। এই সরকার, আমরা মনে করি যে 2008-এ যারা ক্ষমতায় এসছেন তারপর থেকে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য পার্মানেন্টলি আপনার টোটালিটেরিয়ান, অথরিটেরিয়ান গভর্নমেন্ট হিসেবে যারা এই দেশে আপনার প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন, প্রতিষ্ঠা পেয়েছিল না। এই যে এতটা বছর যারা আন্দোলন করেছে, তার ফলশ্রুতিতে সেটার চূড়ান্ত পরিণতিটা হয়েছে 2024 সালের জুলাই মাসে, যেটার পরিণতি চূড়ান্ত 5ই আগস্ট পদত্যাগ করেছেন। আপনারা মনে করছেন যে এই সরকারের হাত ধরে জুলাইয়ের বিচার হবে না, কিন্তু আমরা তো দেখছি আবার যে 71-এর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য যিনি অভিযুক্ত জামায়াত নেতা, তিনি ছাড়া পেলেন, দণ্ডিত জামায়াত নেতা, তিনি বেকসুর খালাস পেয়ে গেলেন। এই বিষয়টি কি তাহলে আপনারা কিভাবে দেখছেন? ভিন্ন দুটো জিনিস আছে। দেখেন, একটা জিনিস যখন ইনিশিয়াল স্টেজে আসে, প্রাইমারি স্টেজে আসে, প্রথম কথা হচ্ছে যে এই সরকারের হাতে বিচার হবে না। এই সরকার তো বিচার করতে পারবে না, কারণ রিজনেবল টাইম যদি আপনি দেন, ডিসেম্বরে যদি নির্বাচন হয়, কোনো দিনই সম্ভব না আপনার। জুন পর্যন্ত যদি সরকার বলেছে, ইউনূস সাহেব বলেছেন যে জুনের একদিন পরেও থাকবেন না, মানে বাদ যাবে না, জুনের অন্তত আগেই, 30শে জুনের আগেই তার মানে নির্বাচনটা হবেন। উনি 30শে জুন পর্যন্ত যদি থাকেন, এই বিচার করতে পারবেন না। উনি কি আপনি ডিকটেট করারই বা আইন উপদেষ্টা বললেই হয়ে যাবে? বা রহিম করিম, আমার প্রশ্ন হচ্ছে এই যে আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধ, আমি বলছি তো ভিন্ন জিনিস। আমি প্রথম বলছি যে এক হচ্ছে যে আপনার জুলাই আগস্টের যে সমস্ত হত্যাকাণ্ড, শুধু সেগুলো কেন, আপনার 15 বছর ধরে গুম খুন হয়েছে, যে কোনো আপনার মানবতা বিরোধী অপরাধ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনার একটা নির্দিষ্ট এই আছে, কিন্তু আপনাকে তো আইন মেনেই সব কিছু করতে হবে। আপনি বললেই হয়ে যাবে না যে আগামীকাল বিচার শেষ। আরেকটা জিনিস আছে, যুদ্ধাপরাধের বিচারের জন্য আজ আপনি এটিএম আজহারুল ইসলাম বোধহয় উনি, ওনার যেটা হচ্ছে যে ওনার ফাইনালিটিতে এসে গেছে, সেটা আপনার অ্যাপেলেট ডিভিশনে এসে আপনার শুনানি হয়েছে। শুনানিতে আপনি মনে করেন যে কোর্ট যে বাড়ি দিয়েছে সেটা ভিন্ন, এটা খুব বড় কোনো বিষয় ছিল না।
এটা মনে করেন যে একদম শেষ একটা বিষয় ছিল। এটার জন্য মনে করেন যে একদিন হিয়ারিং, কিন্তু আমি দেখেছি যে এটা একদিন হিয়ারিংয়ে শেষ হয়ে যেতে পারতো। এটার জন্য কিন্তু গত 1 মাস ধরে কিন্তু আপনার বিভিন্ন সময় হিয়ারিং হয়েছে। সো এটার সাথে ওটার কোনো মেলানোর কোনো সুযোগ নেই। জি, নির্বাচনী রাজনীতির যে মেরুকরণ আমরা দেখি, সেখানে জামাত সবসময় আপনাদের পক্ষে ছিল, জামাতকে সাথে নিয়ে আপনারা রাজনীতি করেছেন, কিন্তু এখন আবার একটা ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন চেহারা দেখা যাচ্ছে। আপনাদের এই অবস্থান কেন জামাত নিয়ে এখন? না দেখুন, সবার নিজস্ব আপনার এজেন্ডা থাকে। আমরা স্পষ্টভাবে যেটা মনে করি যে বাংলাদেশের জনগণ আমাদের সঙ্গে আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো আপনার জামাতের সমর্থন নিয়ে 1991 সালে ক্ষমতায় আসেনি, তো 140 সিট পেয়েছিল। সরকার গঠনের জন্য জামাতের সমর্থন নিয়েছিল। জামাত আবার আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছিল 96 সালে। 2001 সালে আবার জোটগতভাবে নির্বাচন হয়েছে। সো বিভিন্ন প্রেক্ষাপট, সেটা রাজনীতিতে ইকুয়েশন মেরুকরণ এটা সবসময় থাকবে। আজকে জামাতের সঙ্গে টানা পড়েন অনেকে বলেন একটু বেশি ছিল, পরবর্তীতে আবার দেখা গেছে যে না, সে ধরনের অবস্থান নেই। এনসিপি জামাতের বিরুদ্ধে কথা বলেছেন, আবার এনসিপির নেতা আপনার বলেছেন যে অনেক কথা বলেছি, ভুল হয়ে গেছে। সো রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, শেষ বলে কোনো কথা নেই। জি, সেক্ষেত্রে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। আপনি বলছেন যে রাজনীতিবিদরা আসলে ভালোর জন্যই রাজনীতি করতে আসে, কিন্তু এই বিএনপির বিরুদ্ধে দখল বাণিজ্যের একটা ভয়াবহ অভিযোগ আমরা দেখছি, সেই সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে শুরু হয়েছে এবং সেটা চলছেই। এই যে রাজনীতির চর্চা আপনারা করতে চান, বা শুরুতেই যেটা বলছিলেন, কেন এই দখল বাণিজ্যের অভিযোগ বা চাঁদাবাজির অভিযোগ আপনাদের বিরুদ্ধে, এবং সেটার বিষয়ে আসলে যত জোরালো ভূমিকা নেওয়া দরকার ততটা কি নিতে পারছে দল? প্রথম কথা হচ্ছে যে অভিযোগ আছে, এটা মিথ্যা না, অস্বীকার করছি না, কিন্তু কথাটা হচ্ছে যে অভিযোগটা কি কি। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ওই জায়গাটা আপনার ছিল, আওয়ামী লীগ আপনাকে ডিসপোজেস করেছে, এটা বিএনপির বা বিএনপির অঙ্গ সংগঠনের কোনো নেতা বা কর্মীর তার ছিল, সে তার জায়গা বুঝে নিতে গেছে। তখন সেটাকে আপনার যে মিডিয়া ট্রায়ালের কথা কিন্তু বেশ কিছুদিন এসেছিল, এখনও হচ্ছে, কিন্তু তখন তারা বড় করে ফলাও করে বললো যে দখল করতে গেছে। তাহলে কি ছিল? আপনার লফুল পজেশন ছিল, আপনি সেটা উদ্ধারের জন্য বা ন্যায় বিচার পাওয়ার জন্য আপনি গেছেন, সেখানেও আপনাকে ট্যাগ দেওয়া হলো যে আপনি দখল করতে গেছেন। আচ্ছা, 2, প্রকৃতভাবে চাঁদাবাজি বা দখলের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিয়েছে। তাদের বিরুদ্ধে বিএনপির প্যাডে যেই সংগঠন আপনার অন্যায় করেছে বা এই ধরনের কর্মকাণ্ড করেছেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে থানায় গিয়ে ওই অঙ্গ সংগঠনের প্যাডে মামলা করা হয়েছে এবং তারা গ্রেফতার হয়ে, আমার এলাকাতে আপনার কয়েকজন গ্রেফতার হয়ে আছেন। আমরা অন্যায়কারী দুষ্কৃতিকারীদেরকে প্রশ্রয় দিব না, দেই নেই। কারণ তাদের ভোটে, কিংবা আমাকে যদি পার্টি আমার প্রার্থী করে কখনো, আমি তাকে কিন্তু নিয়ে ভোট চাইতে যাব না। কারণ মানুষ বলবে যে আপনি তো খারাপ লোক নিয়ে এসছেন। বিএনপির তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছে, আপনার তো তাদেরকে প্রয়োজন নাই। তো বিএনপির তো ঠেকা পড়েনি তাদেরকে নিয়ে রাজনীতি করার জন্য। সামনের দিনে আসার কথা কি? বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্ন কি? প্রথম কথা, দুষ্টের দমন, শিষ্টের লালন, এটা হচ্ছে যে পরিষ্কার কথা, প্লেন অ্যান্ড সিম্পল। আপনার দুর্নীতি আপনি একদিনে ইরাডিকেট করতে পারবেন না, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আপনার যে ড্রাইভটা থাকবে সেইটা আপনার পজিটিভ হতে হবে। আপনার যেই কাজটা করবেন, কমিটমেন্টটা যেন জনগণের জন্য, দেশের জন্য যেন করতে পারেন, ভালো করতে পারেন, নিজের জন্য না। আমি তো আমাকে উদাহরণ দিয়েই বলি, আমার ইন্ডিপেন্ডেন্ট একটা প্র্যাকটিস আছে, কিন্তু প্রফেশন আছে, আমি সেটা নিয়েই কিন্তু সারা জীবন চলতে পারবো, আমাকে রাজনীতি করে চলতে হবে না। ঠিক তেমনটাই আমি মনে করি যে বিএনপির কি সবাইকে আপনি এক কাতারে ফেলবেন? নিঃসন্দেহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যে সমস্ত কথাগুলো বলছেন, জুলাই আগস্টের পরে ওনার যে বক্তব্য, ওনার পরিবর্তন কিন্তু আমি লক্ষ্য করেছি। 2008 সালে উনি মুক্তি পেলেন, 9 সালেই প্রথম দিকে ওনার সঙ্গে আমার আবার লন্ডনে দেখা, সে সময় থেকেই আমি দেখেছি যে ওনার কিন্তু পরিবর্তনের কথা আমি বলছি না। আগে ওনাকে আপনার একটা ব্র্যান্ডিং করা হয়েছিল, নেগেটিভলি উপস্থাপন করা হয়েছিল। এটা আমি কখনোই মানি না যে উনি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন বা কোনো কিছু। আমি তো একটা জিনিস বলি যে ওই বিদ্যুৎ খাত, ওই হাওয়া ভবন, ওই খাম্বা, এই সমস্ত এগুলি মনে করেন তৈরি করা হয়েছিল পলিটিক্যালি কারো ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য। এগুলি যদি কখনো সুযোগ হয় যে প্রমাণ দিয়ে কথা বলা যাবে, বা আওয়ামী লীগ তো চেষ্টা করেছে, সেই সুযোগ নিশ্চয়ই সামনে আসবে। আপনাদের জন্য শুভকামনা থাকলো। অনেক ধন্যবাদ জনাব অসীম সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ছিলেন বিএনপির একেবারে
ছাত্র অবস্থা থেকে রাজনীতি করে আসা এই মুহূর্তে সিনিয়র রাজনীতিবিদ বলা যেতে পারে যে নাসিরুদ্দিন আহমেদ অসীম নানা প্রতিশ্রুতির কথা বললেন যে সামনের দিনে যদি সুযোগ আসে নতুন কোনো রাজনীতির বার্তা এই বিএনপির পক্ষ থেকেই থাকবে। নিশ্চয়ই সেই সুযোগ আমাদের সামনে আছে, থাকবে, এবং সেই প্রশ্নগুলো আমরা করেই যাব, যে প্রশ্নগুলো মানুষের স্বার্থের জন্য, জনগণের স্বার্থের জন্য। কারণ দ্য পোস্ট খবর দেয়া নয়, বরং খবরের পেছনে যে খবর থাকে, খবরকে ভেঙে দেখার, ন্যারেটিভকে ভেঙে দেখার যে চেষ্টা, সেই চেষ্টাই সবসময় জারি থাকে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।